উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে 35-এ 35 পাওয়ার জন্য রেগুলার প্রিপারেশন চলছে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে। তোরা জানিস কিরকম করে প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র ব্যাচের মধ্যে ক্লাস নয়, তার পাশাপাশি ইউটিউবের মধ্যে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস সেশন আসে। যে কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো যদি তুই রেগুলারলি করতে থাকিস বছরের শুরু থেকে সেমিস্টার অবধি, আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুই সেমিস্টারে যা রেজাল্ট করতিস তার থেকে অনেক ভালো রেজাল্ট তুই করতে চলেছিস। আর যদি তুই আমাদের ব্যাচের মধ্যে রেগুলারলি পড়াশোনা করছিস, প্লাস যে রিভিশনস গুলো তোকে কিছুদিন পর থেকে দেবো সেগুলো করবি, প্লাস প্রত্যেক সপ্তাহে যে কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি সেগুলো করবি, প্লাস ব্যাচের মধ্যে একদম শেষে যে 20খানা কোয়েশ্চেনের সেট করানো হবে 35 নম্বরে, সেগুলো যদি করে নিতে পারিস তোকে 35-এ 35 পাওয়া থেকে আটকাতে কেউ পারবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল শুরু করা যাক। ফাইনালি আমাদের আজকের যে কোয়েশ্চেন প্র্যাকটিস 4 আছে, আমরা আমাদের ব্যাচের মধ্যে পি ব্লক একটা ক্লাস করিয়ে দিয়েছি, একটা না গেস 3টে ক্লাস করিয়ে দিয়েছি। গ্রুপ 15টা পুরো শেষ করে দিয়েছি, গ্রুপ 16 অলরেডি শুরু করে দিয়েছে। তো আজকে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো মূলত গ্রুপ নাম্বার 15 থেকে আছে। প্রথমে যেটা বলে দিয়েছে, নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না। আমি বারবার করে এই ধরনের প্রশ্নের কথা বলেছিলাম। আর্দ্র বিশ্লেষণের জন্য কি দরকার বল? এই যে যৌগগুলো দেখছিস, প্রত্যেকটা যৌগতে যে কোনো একটা এলিমেন্টের মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে। আমি এগুলো ক্লাসে করানোর সময় বারবার করে বলেছিলাম। দুখানা আর্দ্র বিশ্লেষণ আমি করে দেখিয়েছিলাম যে কিভাবে শুধুমাত্র ভ্যাকেন্ট ডি থাকলেই আর্দ্র বিশ্লেষণ সম্ভব। তার কারণ আর্দ্র বিশ্লেষণের মূল মেকানিজমটাই হচ্ছে জলের অণু অক্সিজেনের মাথার উপরে থাকা লোন পেয়ার কোনো একটা কম্পাউন্ডের মধ্যে থাকা। ধর আজকে এই PF3 মধ্যে শুধুমাত্র ফসফরাসের কাছেই ভ্যাকেন্ট 3 অরবিটাল রয়েছে। আরে যে কোনো একজনের কাছে থাকলেই হবে, এই লোন পেয়ারটা সেখানে ও ডোনেট করবে এবং আর্দ্র বিশ্লেষণ জলের মাধ্যমে বিশ্লেষণ ঘটবে। কিন্তু যদি কারোর কাছে কোনো এলিমেন্টেই ডি অরবিটাল না থাকে, যেমন যেমন দাদা NF3, আজকে তুই চিন্তা কর নাইট্রোজেন 1s2 2s2 2p3, কোনো ডি অরবিটাল আছে? নেই তো। 2 এর মধ্যে কোনো ডি অরবিটাল থাকে না। দাদা ফসফরাসে কি করে আছে? আরে ফসফরাস নিয়ন কোর 3s2 3p3, আরে 3s 3p যদি থাকে 3d নির্ধারিত ভাবে রয়েছে, সেটা ইউজ হোক কি ইউজ না হোক 3d থাকবেই। তার মানে এখানে ভ্যাকেন্ট 3d আছে, মানে ইউজ হয়নি, ফাঁকা। কিন্তু 2 এর তো কোনো ডি হয় না রে, সেই কারণ নাইট্রোজেনেরও নেই আর ফসফরাসের এই ফ্লুরিনেরও নেই। তো নাইট্রোজেন আর ফ্লুরিন দুজনেরই যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে NF3 কিন্তু কোনোভাবেই আর্দ্র বিশ্লেষিত হবে না, আশা করতে পারি। ক্লিয়ার আছে? নেক্সট প্রশ্ন দেখা যাক। প্রদত্ত কোন যৌগটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? আচ্ছা, এই ধরনের হাইড্রাইড যৌগগুলোর ক্ষেত্রে তোকে আমি বলেছিলাম, আজকে তুই NH3 ধর, PH3 ধর, তারপরে ASH3 তোকে দিয়ে দিয়েছে, তারপরে SbH3 বাদ দিয়ে BiH3 তোকে দিয়ে দিয়েছে। আমি তোদেরকে কি বলেছিলাম? ক্ষারকীয়তা প্রদর্শনের জন্য লোন পেয়ার ডোনেট করাটা খুব দরকার। প্রত্যেকেরই মাথার উপরে লোন পেয়ার আছে। যারা এগুলোকে পড়েছিস তারা তো খুব ভালো, যারা পড়িসনি তাদের জন্য কিন্তু এই ধরনের কোয়েশ্চেন খুব ডিফিকাল্ট। আর আমি একটা কথা বলছি, অনেকে মুখস্থ করে এগুলো পড়িস, ওই সব দিন চলে গেছে, টাটা বাই বাই হয়ে গেছে। নতুন ভাবে পড়তে হবে, নালে এইসব প্রশ্ন তুমি সলভ করতে পারবে না শুধুমাত্র মুখস্থ করে। এখনকার এইচএস এর প্রশ্ন ওই 2014 15 16 17 মতো এইচএস এর মতো হয় না। এখন ইন্টেলেকচুয়াল লজিক দরকার। যেভাবে ব্যাচের মধ্যে করানো হচ্ছে এক্স্যাক্টলি ওইভাবেই তোমাকে পড়াশোনাটা করতে হবে। তুমিও বুঝতে পারছো কিভাবে করানো হচ্ছে পরীক্ষা, প্রত্যেকটা জিনিস এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন তোমাকে করতে হবে। অর্গানিক কাঁপিয়ে দেওয়া হয়েছে, ইনঅর্গানিক আরো ভয়ঙ্কর ভাবে কাঁপবে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক কাঁপাবি বলে তো ডিসিশন নিয়েছিস, তো দায়িত্ব আমার। তুই শুধু যা করাচ্ছি করতে থাক, কাঁপিয়ে দেবো বাকিটা আমি। দেখ তাহলে এখানটাতে লোন পেয়ার ডোনেশনের গল্প তুই আমাকে কি বলেছিলি বল? কিভাবে আমি বিষয়টাকে মনে রাখতে বলেছিলাম বল? আমি বলেছিলাম নাইট্রোজেনের সাইজ সব থেকে ছোট, ফসফরাস একটু বাড়লো, আর্সেনিক আরেকটু বাড়লো, অ্যান্টিমনি আরেকটু বাড়লো, বিসমাথ সব থেকে বেশি বেড়ে গেল। এবার প্রত্যেকের মধ্যেই তো একটা করে লোন পেয়ার রয়েছে, তাহলে এই লোন পেয়ারস গুলো এই জায়গাটার মধ্যে এই অরবিটালস গুলোর ভেতরেই আছে। এবার তুই আমাকে বল, এইটুকু জায়গার মধ্যে এইটুকু অরবিটালের মধ্যে যদি এই সেম দুখানা ইলেকট্রন থাকে, তাহলে সে বেশি কষ্টে আছে না এ বেশি কষ্টে আছে? দাদা এ বেশি কষ্টে আছে, কারণ ছোট জায়গার মধ্যে ইলেকট্রনস গুলো রয়েছে, তো সেখানে রিপালশনটা বেশি হচ্ছে, ও বেশি কষ্টকর ভাবে আছে। আরে ও বড় জায়গার মধ্যে আছে, ফলে ও একদম হাত পা ছড়িয়ে আরামে শুয়ে রয়েছে। তাহলে তুই বল কে পালাতে চাইবে সহজে? এ পালাতে চাইবে সহজে, বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।
তাহলে এ যদি সহজে পালিয়ে যায়, তাহলে এই নাইট্রোজেন থেকে লোন পেয়ার সহজে ডোনেট হবে। যে সহজে লোন পেয়ার ডোনেট করতে পারবে সে তো সব থেকে তীব্র ক্ষার, কারণ লোন পেয়ার ডোনেশন ইজ ইকুয়াল টু ক্ষারকীয়তা। তাহলে এদের মধ্যে সব থেকে তীব্রভাবে লোন পেয়ার ডোনেট করার ক্ষমতা কার আছে? NH3 এর। তাহলে সব থেকে তীব্র ক্ষারকীয় চরিত্র কার? NH3 এর। গল্প শেষ। নিচের কোনটির অস্তিত্ব নেই? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, খেয়াল রাখ। আজকে যদি আমি তোকে জিজ্ঞাসা করি নাইট্রোজেন 1s2 2s2 2p3, অনেকে 11 এর বন্ডিং জানে না, তাদের প্রত্যেকের জন্য আমি আমার এই বছরের ক্লাস 11-এ যে স্ট্রাকচার অফ অ্যাটম, যে কেমিক্যাল বন্ডিং, যে পিরিয়ডিক টেবিল করিয়েছি, সেই প্রত্যেকটা আমাদের 12 এর ব্যাচের মধ্যে আপলোড করে দিয়েছি। আমাদের 12 এর ব্যাচের ছেলেমেয়েরা আর 11 এর বেসিক না জানার জন্য 12 পারছি না, এই এক্সকিউজটা দিতে পারে না। আমরা আমাদের 12 এর ব্যাচের মধ্যে 11 এর অর্গানিক কেমিস্ট্রি পুরো আপলোড করে দিয়েছি, যার ফলে যে অর্গানিক জানে না সেও উচ্চ মাধ্যমিক কাঁপিয়ে দিতে পারবে। আমি বারবার করে বলছি 11 না জানার জন্য তো 12 আটকাবে না। যদি তুই আমাদের ব্যাচের মধ্যে না পড়িস তাহলে সেই বিষয়টা তুই কোনো জায়গা থেকে কভার নিশ্চয়ই করছিস, কিন্তু এইটুকু বলবো করে নে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক কিন্তু একটা সবচেয়ে বড় পরীক্ষা, আর এখানে তোমাকে কোনো এক্সকিউজ দিলে চলবে না। খেয়াল করে দেখ, বলেছে কোনটার কোনো অস্তিত্ব নেই। তুই আমাকে বলতো নর্মাল কন্ডিশনে নাইট্রোজেন কতগুলো বন্ড করতে পারে? নাইট্রোজেনের যদি তুই সর্বশেষ কক্ষপথটা দেখিস 2s2 2p3, তাহলে 2s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে আর 2p এর মধ্যে তিনটে ইলেকট্রন আছে। তুই বলতো নাইট্রোজেন সব থেকে বেশি কটা বন্ড করতে পারে? তিনটে বন্ড করতে পারে, কারণ নাইট্রোজেনের কাছে তিনখানা আনপেয়ার্ড ইলেকট্রন। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ বন্ড। তাহলে নাইট্রোজেনের পক্ষে কি 5খানা বন্ড করা পসিবল? পসিবল নয় তো। ওর তো কোনো ডি নেই যে এক্সাইটেড স্টেটে নিয়ে গিয়ে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন করবে। তাহলে হুইচ উইল বি ইওর অ্যান্সার? Na5। আশা করব ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন বলেছে নিচের হাইড্রাইড গুলির স্থায়িত্বের ক্রমগুলির নিচের সঠিক কোনটা জিজ্ঞাসা করে দিয়েছে। তুই বল হাইড্রাইডস গুলো জানিস তো? NH3, PH3, ASH3, SbH3, BiH3। আমি কি বলেছিলাম? এখানে কি বন্ধন আছে? NH বন্ধন আছে। এখানে কি বন্ধন আছে? PH বন্ধন আছে। এখানে কি বন্ধন আছে? ASH বন্ধন আছে। এখানে কি বন্ধন আছে? SbH বন্ধন আছে। এখানে কি বন্ধন আছে? BiH বন্ধন আছে। কি শিখিয়েছিলাম বল? পদ্ধতি কি শিখিয়েছিলাম? হাইড্রোজেনের সাইজ ইনট্যাক্ট আছে। নাইট্রোজেন থেকে ফসফরাসে বাড়ছে, আর্সেনিকে বাড়ছে, অ্যান্টিমনিতে বাড়ছে, বিসমাতে আরো বাড়ছে। মানে যত নিচের দিকে নামছি একজন বড় হচ্ছে আর একজন সেম আছে, সাইজের ডিফারেন্স তৈরি হচ্ছে। একটা বাচ্চার মধ্যে ভালো খেলা হয় ভাই, ওরা একে অপরের সাথে ভালো করে খেলতে পারে, কিন্তু একটা বাচ্চা আর একটা বড় কিন্তু একে অপরের সাথে খেলতে পারে না। তুই কোনো একটা বাচ্চার সাথে বসে রান্নাবাটি খেলতে পারবি না রাস্তার মধ্যে, কিন্তু দুটো বাচ্চা ভালোই খেলতে পারবে। আবার তুই আর তোর কোনো একটা সমবয়সী বন্ধু বা বান্ধবী সিনেমা দেখতে যেতে পারবি, কিন্তু তুই একটা বাচ্চাকে নিয়ে সহজে সিনেমা হলের মধ্যে ঢুকতে পারবি না। মানে আমি বলছি পারবি, কিন্তু কোনটা বেশি গ্রহণযোগ্য তুই বল? অবশ্যই বড়র মধ্যে ইন্টারাকশন, ছোটর মধ্যে ইন্টারাকশন। ছোটর মধ্যে ইন্টারাকশনটা মানায় না খুব একটা। সেই কারণে যত নিচের দিকে যাব তত সাইজ ডিফারেন্সটা বাড়ছে। সাইজ ডিফারেন্স বাড়ছে মানে আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, আর আনস্টেবিলিটি তৈরি হচ্ছে মানে তোর উত্তর তুই পেয়ে গেছিস। হাইড্রাইডস গুলির স্থায়িত্বের ক্রম সব থেকে অস্থায়ী কোনটা? বিসমাতে। সব থেকে স্থায়ী কোনটা? নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এটাই তো প্রথমটাই তো অ্যান্সার। আর্সেনিক, হ্যাঁ একদম প্রথমটা। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে H3PO3 অ্যাসিডের মধ্যে কয়টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান? খেয়াল করে দেখ, আমি যখন ক্লাসের মধ্যে এই বিষয়টা করিয়েছিলাম আমি বারবার করে বলে দিয়েছিলাম যে এই ধরনের গঠনগুলো যদি তোকে আঁকতে হয় তাহলে সবার প্রথমে তোকে খেয়াল রাখতে হবে ফসফরাস যেখানেই তুই দিচ্ছিস তার সঙ্গে একটা অক্সিজেনের ডাবল বন্ড রয়েছে। বল হ্যাঁ, একদম। তার মানে তোর কাছে আর কটা অক্সিজেন পড়ে রয়েছে বল? আর মাত্র দুটো অক্সিজেন পড়ে রয়েছে। এবার যতগুলো অক্সিজেন ততগুলো ওইচ বন্ড, তাহলে এই একটা ওইচ বন্ড, এই একটা ওইচ বন্ড হলো। কটা হাইড্রোজেন বাঁচলো? এখনো একটা বাঁচলো, কারণ দুটো ইউটিলাইজ হয়েছে তো একটা বাঁচলো। এবার কি শিখিয়েছি? যেগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত সেগুলোই প্রতিস্থাপনযোগ্য, কারণ অক্সিজেন ওদের ডেন্সিটি টেনে নেবে, অক্সিজেন নিজে তড়িৎ ঋণাত্মক, ওই জন্য হাইড্রোজেন গুলো বেরিয়ে যেতে পারবে।
তাহলে কটা প্রতিস্থাপন যোগ্য বর্তমান? দুটো। ফসফরাস হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অতটা নেই, এই বন্ধনটা স্ট্রং। গল্প শেষ। যারা এইভাবে পড়ছিস তারা তো ঠিক আছে, যারা পড়ছিস না, আমি বলবো উচ্চ মাধ্যমিক যদি তুই এখন এইভাবে না পড়িস, আমি কখনো ডিরেক্ট এইভাবে বলি না, আমি তাও বলছি তুই এবার ডিরেক্টলি ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যা, যদি তুই এইভাবে না পড়ে থাকিস কোথাও। বিকজ দিস ইজ দ্য অ্যাকচুয়াল পদ্ধতি। এগুলোই তোর পরীক্ষাতে আসবে, এগুলো ছায়া প্রকাশনের বইয়ের প্রশ্ন। আমি বলবো কোন বইটা, এই প্রশ্নগুলো এই বইটা থেকে নেওয়া হয়েছে, এই বইটা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো। আর এই প্রশ্নগুলো যদি তুই এই অ্যাপ্রোচে সলভ না করতে পারিস তাহলে কিন্তু ভাই সমস্যা রয়েছে। আর যদি তুই করতে পারিস তাহলে তুই ঠিক পড়াশোনা করছিস, তাহলে তোর কিচ্ছু করার প্রয়োজন নেই, তুই যেভাবে পড়ছিস ওইভাবে পড়তে থাক। যদি সলভ না করতে পারিস আমি বলবো দেখ নিচে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, 1199 ফিস রয়েছে, 1199 টাকা পুরো সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4 এ পুরো অ্যাক্সেস পেয়ে যাচ্ছিস তুই। একবার মাত্র পেমেন্ট করতে হয়। অ্যাপের মধ্যে সব ক্লাস অলরেডি যেগুলো হয়েছে সেগুলো স্টোর করে দেওয়া আছে, লিকুইড স্টেট কমপ্লিট, অর্গানিক ফুল কমপ্লিট, পি ব্লকের গ্রুপ 15 ফুল কমপ্লিট করে নে। আর যদি তুই একটা সেমিস্টার নিতে চাস তারও ব্যবস্থা রয়েছে, 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট, সেটা তুই শুধুমাত্র সেম 3 পেয়ে যাবি। খেয়াল রাখবি এগুলো পেমেন্ট করার সময় একটা 20 টাকা গেটওয়ে ফিস নেয়, মানে এটা 1219 দেখাবে, এটা 719 দেখাবে, ঠিক আছে? চলো হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখা যাক 6 নম্বর। প্রদত্ত কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খেয়াল করবে। NH4NO2 আমি ক্লাসের মধ্যে এটা বলেছিলাম, একে যদি তুমি উত্তপ্ত করো তাহলে এখান থেকে একটা এন মানে নাইট্রোজেন বেরিয়ে গেল, 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন মানে 2 অণু জল বেরিয়ে গেল। যাই হোক অত তো জেনে লাভ নেই, মোদ্দা কথা নাইট্রোজেন বেরোলেই হলো। নেক্সট NH4 হোল টুয়াইস Cr2O7 মানে অ্যামোনিয়াম ডাইক্রোমেট। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি তুই উত্তপ্ত করিস, আমি ব্যালেন্স অত আর করছি না, এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে ক্রোমিয়ামের একটা অক্সাইড বেরোয় Cr2O3, আর বেরোবে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল বেরোবে, আর যেটা বেরোবে নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, মানে এটা দিয়েও নাইট্রোজেন গ্যাস বেরোয়। আচ্ছা আছে কি NaN3, আচ্ছা NaN3 আছে, যদি উত্তপ্ত করিস তাহলে দেখবি এখান থেকে সোডিয়াম বেরোয় আর তার সাথে নাইট্রোজেন গ্যাস। ব্যালেন্স করছি না, তার মানে কি বুঝতে পারলি বল? এটাকে উত্তপ্ত করলে নাইট্রোজেন বেরোচ্ছে, এটাকেও বেরোচ্ছে, এটাকেও বেরোচ্ছে, তার মানে সবগুলোকে উত্তপ্ত করলে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। মাইক্রোকসমিক লবণের সংকেত, এটা কিন্তু তোদের পরীক্ষাতে খুব একটা দেয় না, বাট যদি কখনো কোনো বাজে প্রশ্ন করতে চায় তো এগুলো দিতে পারে। মাইক্রোকসমিক লবণ অ্যাকচুয়ালি কি বলতো? সোডিয়াম, অ্যামোনিয়াম, হাইড্রোজেন, ফসফেট, এই পুরো লবণটাকে বলা হয় মাইক্রোকসমিক লবণ। এটার অপশনটা কোথায় আছে দেখ, NH4 এই যে সোডিয়াম, অ্যামোনিয়াম, হাইড্রোজেন, ফসফেট, এটাকে মাইক্রোকসমিক লবণ বলা হয়। নেক্সট বলে দিয়েছে বায়ুর উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়া উৎপন্ন করে, বারবার করে আগের দিনের ক্লাসে সাদা ধোঁয়ার কথা বলছিলাম, ফসফরাস পেন্টঅক্সাইড P4O10, এটা কিন্তু এরকম ভাবে দিতে পারে P4O10, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখা যাক। বিজারণ ধর্মের সঠিক ক্রম কোনটা? কি বলেছি? যত নিচে যাবে তত স্থায়িত্ব কমবে, আর যত স্থায়িত্ব কমবে তত বন্ডটা ভেঙে হাইড্রোজেন মুক্ত হবে, যত হাইড্রোজেন মুক্ত হবে তত বিজারণ ধর্ম বাড়বে, কারণ বিজারণ ঘটানোর জন্য কি প্রয়োজন? হাইড্রোজেন প্রয়োজন। তো যত নিচের দিকে যাচ্ছে, আজকে তুই চিন্তা করে দেখ, আজকে যদি বলি NH বন্ধন আছে, তারপরে PH বন্ধন আছে, তারপরে ASH বন্ধন আছে, তারপরে SBH বন্ধন আছে, তারপরে BIH বন্ধন আছে, যত নিচের দিকে যাচ্ছে তত বন্ধনের দুর্বলতা বাড়ছে, স্টেবিলিটি কমছে, হাইড্রোজেনের সাথে বন্ড ভাঙছে, হাইড্রোজেন সহজে বেরোচ্ছে। আরে ভাই হাইড্রোজেন সহজে বেরোলে সে তো অন্য কাউকে গিয়ে বিজারিত করবে, মানে বিজারণ ধর্মটাও বাড়ছে, পরিষ্কার কথা। তাহলে বিজারণ ধর্ম বাড়ছে কি বরাবর বল? নাইট্রোজেন PH3 SH3 SBH3, এই সাবাস পরপস দেওয়া আছে। চলো নেক্সট। প্রদত্ত কোন অক্সাইডটি সব থেকে বেশি আম্লিক? কি জানিস তোরা? অধাতুর যে অক্সাইডস গুলো হয় 10 লেভেলে পড়েছিস, তারা আম্লিক হয়। আর যদি ধাতুর অক্সাইড বলি তাহলে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে আমাকে যদি দিয়ে দেয় নাইট্রোজেনের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, আর্সেনিকের অক্সাইড, তারপরে বিসমাথের অক্সাইড, তাহলে আমি কি বলবো বল? যত নিচের দিকে যাবে তত ধাতব চরিত্র বাড়বে, আর ধাতব চরিত্র বাড়লে ক্ষারীয় প্রপার্টি বাড়বে। কোথায় গেল রে? ধাতব চরিত্র বাড়লে ক্ষারীয় প্রপার্টি বাড়বে। আরে আমাকে বলেছে আম্লিক সব থেকে কোনটা, তাহলে নিচের দিকে গেলে যদি ধাতব চরিত্র এবং ক্ষারীয় প্রকৃতি বাড়তে থাকে
তাহলে সব থেকে উপরেরটা সব থেকে আম্লিক হবে। তাহলে কোনটা সব থেকে বেশি আম্লিক? নাইট্রোজেনেরটা সব থেকে বেশি আম্লিক, গল্প শেষ। এইভাবে পড়তে হবে ভাই। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডস গুলির অ্যাসিড ধর্মের ক্রম কোনটা? সব কটার জারণ সংখ্যা বার করো। জারণ সংখ্যা বাড়লে অ্যাসিড ধর্ম বাড়বে। আমি যদি একটু তোমাকে বার করে দেখাই, N2O x ধরে নাও, 2x অক্সিজেনের -2 0, 2x ইকুয়াল টু 2, x এর ভ্যালু +1। তারপর NO রয়েছে, স্বাভাবিক বোঝা যাচ্ছে এখানে +2 হবে কারণ অক্সিজেন -2। তারপরে N2O3 আছে, 2x -2 × 3 -6 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু +6, x এর ভ্যালু +3। নেক্সট, আচ্ছা দেখতে এক মিনিট, 1 2 3 আসছে, তার মানে এইটা থেকে এটাই বাড়ছে, এটা থেকে এটাই বাড়ছে, এটাই কি অপশন? N2O থেকে NO, N2O3 না, এখানেও একটা রয়েছে আবার, না 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 না, দাঁড়া করে দেখতে হবে। তারপরে কি রয়েছে? N2O5 মানে 2x -10 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু +10, তাহলে x এর ভ্যালু হয়ে গেল +5। না, ওটা প্রথম একটা অপশন না। x -4 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু হয়ে গেল +4, তার মানে এইটা অপশন। N2O, NO, N2O3, তারপরে NO2 +4, তারপরে N2O5 +5। ঠিক আছে, যত জ্বালন সংখ্যা বাড়ছে তত আম্লিকতা বাড়ছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ট্রু ফলস। ওকে, আমার এই কুকুরটা নিচে বদমাইশি করছে, ক্যামেরাটা নাড়িয়ে দিচ্ছে কিনা আমাকে শুধু যেন বারবার করে দেখতে হচ্ছে। ঠিক আছে, আসলে ও নিচে কাজ হচ্ছে তো, ওকে ওপরেই রাখা হয় যাতে ও বদমাইশি না করে, সেই জন্য ও আবার এখানে ঘোরাঘুরি করে খুব। বলেছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য? অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক কিন্তু মৃদু ক্ষার। এটাই তো সত্য। কেন বলতো? যে বাকিগুলো দেখি একটু ভুলভাল প্রশ্ন দিয়েছে কিনা। অ্যামোনিয়ার চেয়ে ফসফিন মৃদু বিজারক না, অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক তীব্র ক্ষার না। চলো দেখি, বুঝতে পেরে গেছি। চলো দেখো তো, অ্যামোনিয়া রয়েছে, ফসফিন রয়েছে। প্রথমে ক্ষারকীয়তার বিষয়টা আগেই অলরেডি ক্লিয়ার করে দিয়েছিলাম, মনে করাই। লোন পেয়ার কম জায়গা, লোন পেয়ার অপেক্ষাকৃত বেশি জায়গা, কে বেশি ক্ষারীয়? এ বেশি ক্ষারীয়। তাহলে তীব্র ক্ষারীয় কোনটা? তীব্র ক্ষারীয় কোনটা? অ্যামোনিয়া তীব্র ক্ষারীয়, তাহলে অ্যামোনিয়ার চেয়ে ফসফিন মৃদু ক্ষার। অ্যামোনিয়ার চেয়ে ফসফিন মৃদু ক্ষার, একদম পরিষ্কার। তীব্র বিজারক কেন? অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক কেন? কারণ ফসফিনের মধ্যে ফসফরাস হাইড্রোজেন বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের তুলনায় বেশি দুর্বল হবে, কারণ সাইজ ডিফারেন্স বাড়ছে, তো সাইজ ডিফারেন্স বাড়লে বন্ড ব্রেক করে সহজে হাইড্রোজেন মুক্ত করবে। অ্যাজ কম্পেয়ার টু নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে এই বন্ডটা অতটা সহজে ব্রেক করবে না, কারণ সাইজ ডিফারেন্স অতটা নয়। যত নিচে নামবে তত সাইজ ডিফারেন্স বাড়বে, তত হাইড্রোজেন সহজে বেরোবে এবং সহজে বিজারিত করবে। এই জন্য অ্যামোনিয়ার চেয়ে ফসফিন তীব্র বিজারক হলো কিন্তু মৃদু ক্ষার হলো, গল্প শেষ। NF3 ছাড়া অন্যান্য ট্রাইহ্যালাইডগুলি জলের সংস্পর্শে দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিকই, কারণ ওখানে কোনো ডি অরবিটাল নেই। বিবৃতি 1 তো সত্য। আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন যৌগের প্রকৃতি মৌলটির প্রকৃতির উপর নির্ভর করে, একদমই তাই। NF3 তে নাইট্রোজেন আর ফসফরাসের যোজিত কক্ষে ফাঁকা ডি কক্ষক নেই, একদমই। অ্যান্টিমনি এবং বিসমাথের যৌগগুলি সম্পূর্ণরূপে আর্দ্র বিশ্লেষিত হয় না। অ্যান্টিমনি বিসমাথের গুলো আংশিক আর্দ্র বিশ্লেষণ হয়, বাকি সবার ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে, কিন্তু অ্যান্টিমনি বিসমাথ আংশিক হয়। তাহলে 1 2 3 সত্য। ঠিক আছে, সব কটার অপশন মিলিয়ে নিবি। হ্যাঁ না, ঠিক আছে। PCl5 গঠিত হলো, PH5 হয় না, ঠিক বলেছে। কারণ Cl ফসফরাসকে তার সব থেকে যে একদম হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে নিয়ে যেতে পারে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি, আর ওর ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেশি বলে ফসফরাসকেও অনেক বেশি ইলেকট্রো পজিটিভ করতে পারে। কিন্তু হাইড্রোজেন তো কোনো ইলেকট্রোনেগেটিভ স্পিসিস নয়, ওই জন্য ফসফরাসকে তার সব থেকে বৃহত্তম অক্সিডেশন স্টেটে নিয়ে যেতেই পারে না। ওই জন্য PH5 কখনো গঠিত হবে না, PCl5 হতে পারে। জলের সংস্পর্শে PCl5 H3PO4 তৈরি করে, ঠিক বলেছে। PH3 ক্ষেত্রে sp3d সংকরায়ন ঘটে না, না না না, S 3টে P দিয়ে তো কাজ শেষ হয়ে যাবে, sp3d আবার করতে গেল। PF বন্ধন অপেক্ষা দুর্বলতর বলে PF5 আর্দ্র বিশ্লেষিত হয়। PF বন্ধন অপেক্ষাকৃত দুর্বলতর বলে না, PF বন্ধন কোথায় দুর্বলতর? ফসফরাসের মধ্যে ও ফ্লুরিন অসমযোজী বন্ধন তৈরি করে বন্ধনগুলোকে স্ট্রং করে দেয়। বাজে কথা বকছে, এটা বন্ডিং এ করেছিলাম 11-এ, যদি না করে থাকিস ব্যাস থেকে করেক্ট করে সব দিয়ে দিয়েছি তোদেরকে। তাহলে 1 2 সত্য।
ফিনিশ। আজকে 14খানা কোয়েশ্চেন নিয়ে এনেছি, বাকি নেক্সট দিনে যে কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাসে সবকিছু আবার বেশি 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 করে হবে, কোনো ব্যাপার না। প্র্যাকটিস বজায় রাখাটা সব থেকে বড় কথা, রেগুলারিটি মেনটেন করাটা সব থেকে বড় কথা। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস। যদি চাস ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে তাহলে নিয়ে নে। এইচএস এর যদি তুই আমি বারবার করে বলছি, এখনো পর্যন্ত যদি এইভাবে না পড়ে থাকিস তাহলে তুই নিয়ে নে। যদি অন্যান্য কোথাও এইভাবে না পড়ে থাকিস তাহলে তুই নিয়ে নে। যদি অফলাইনে এইভাবে না পড়ে থাকিস তাহলে তুই নিয়ে নে। আর যদি তোর মনে হয় তুই ঠিকভাবে পড়ছিস বা অনলাইনে কোথাও ভালোভাবে পড়ছিস, একদম পড়তে থাক। এখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস কর, রিভিশন কর। এরপরে 20টা কোয়েশ্চেনের সেটের মধ্যে যে 15টা সেট ব্যাচের মধ্যে করাবো, 5টা ইউটিউবের মধ্যে দেবো, সেগুলো কর, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।